সবাইকে সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আলোচনার বিষয় আজকে ভূগোল থেকে অধ্যায়ের নাম মহাবিশ্ব। মহাবিশ্ব বা মহাকাশ। মহাবিশ্ব বা মহাকাশ আলোচনার পূর্বে আমরা একটু ভূগোল সম্পর্কে জেনে নিই। ভূ শব্দের অর্থ পৃথিবী। ভূ শব্দের অর্থ পৃথিবী এবং গোল বলতে গোলাকারের কথা বলা হচ্ছে, অর্থাৎ পৃথিবীকে গোলাকার সাধারণ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ গোলাকার পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল, কিন্তু আসলে তা না। এই পৃথিবীর নদ নদী, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, মালভূমি, সমভূমি, বিভিন্ন দেশ, স্থলভূমি সব কিছুই এই ভূগোলে আলোচিত হয়ে থাকে। তবে আমরা যদি ব্যাপক অর্থে ধরি, তাহলে ভূগোলের আলোচ্য বিষয় হিসেবে আমরা বলতে পারি পৃথিবীকে ছাড়িয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে রয়েছে, মহাবিশ্ব মহাকাশ রয়েছে, সেই মহাকাশ সম্পর্কেও ভূগোল আলোচনা করে। ভূগোলের নির্দিষ্ট সেভাবে সীমা রেখা নেই। প্রাচীন ভূগোলবিদ এরাটোস্থেনিস প্রথম এই ভূগোল শব্দটি ব্যবহার করেন। অর্থাৎ প্রাচীন গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন। আজকে আমাদের আলোচনার বিষয় এই ভূগোলেরই মহাবিশ্ব বা মহাকাশ সম্পর্কে। আমরা যদি রাতের আকাশে খোলা জায়গায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে থাকি, তাহলে আমরা দেখব অসংখ্য আলোক বিন্দু যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই অসংখ্য আলোক বিন্দুগুলো ঝিকমিক করে চলেছে। এই অসংখ্য আলোক বিন্দুগুলোকে আমরা বলবো জ্যোতিষ্ক। অর্থাৎ মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মিটমিট করে জ্বলা আলোক বিন্দুগুলোকে বলা হয় জ্যোতিষ্ক। এই জ্যোতিষ্কগুলো কোটি কোটি বছর ধরে নানান পদ্ধতি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হয়েছে। কোটি কোটি জ্যোতিষ্ক, অর্থাৎ এই জ্যোতিষ্কগুলোই গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি সব কিছু মিলে এই মহাবিশ্বে ছড়িয়ে রয়েছে। এটি একটি মহাশূন্যস্থান, ইংরেজিতে যাকে বলা হয় স্পেস। অর্থাৎ এই অসীম শূন্যস্থানে থাকা কোটি কোটি জ্যোতিষ্ককে নিয়ে তৈরি হয়েছে আমাদের মহাবিশ্ব বা মহাকাশ। তাহলে জ্যোতিষ্কের মধ্যে রয়েছে গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস, উল্কা সব কিছু মিলে। মনে করা হয় প্রায় 1400 কোটি বছর আগে যে প্রসারণ শুরু হয়েছিল নানানভাবে এই পৃথিবীর ধূলিকণা, গ্যাস, মহাজাগতিক একটি মেঘের সৃষ্টি হয়েছে প্রায় 1400 কোটি বছর আগে। মনে করা হয় যে প্রায় 1400 কোটি বছর আগে একটা প্রসারণ সংকুচিত অবস্থার সৃষ্টি হয়েছে। সেখানে প্রচুর পরিমাণে তাপ এবং শক্তির সৃষ্টি হয়েছে। এর ফলে প্রচুর ধূলিকণা, গ্যাস এবং বস্তুকণার মধ্যে দিয়ে একটা মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়েছে। এই মহাজাগতিক মেঘ সৃষ্টির ফলে মহাশূন্যে ছড়িয়ে পড়েছে এই ধূলিকণাগুলো, গ্যাসের পিণ্ডগুলো। তো কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ, গ্যাস থেকেই তৈরি হয়েছে নানা ধরনের নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, এই সব কিছু তৈরি হয়েছে। এগুলোই মহাবিশ্বে আমরা জ্যোতিষ্ক হিসেবে সন্ধ্যার আকাশে, খোলা আকাশে তাকালে দেখতে পাই।
ওকে, তো এর মধ্যে আমরা এখন আলোচনা করি যে এই মহাবিশ্বে জ্যোতিষ্কগুলোর মধ্যে এই ধূলিকণা এবং গ্যাসের মহাজাগতিক মেঘের যে তৈরি হয়েছে, এই মহাজাগতিক মেঘের যে সৃষ্টি হলো সেগুলোকে আমরা বলবো নীহারিকা। নীহারিকা, তাহলে নীহারিকা কাকে বলছে? নীহারিকা বলছে এই মহাবিশ্বে সৃষ্টির সময়, যে মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে মহাজাগতিক আমরা মহাশূন্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্যাস এবং তোমার ধূলিকণাগুলোকে দেখছি, সেগুলোকেই বলা হচ্ছে এখানে একসঙ্গে মহাজাগতিক মেঘ। এই মহাজাগতিক মেঘকেই মহাজাগতিক মেঘকেই বলা হচ্ছে নীহারিকা। ওকে, ইংরেজিতে যাকে বলা হচ্ছে নেবুলা। দেখো, এই ধরনের নানাভাবে ধূলিকণা এবং গ্যাসীয় পিণ্ড ছড়িয়ে ছিটিয়ে এক ধরনের যে মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়েছে, এগুলোকে আমরা বলছি নীহারিকা। এই নীহারিকা থেকে তারা বা নক্ষত্রের জন্ম হয়। মনে রাখতে হবে, এই নীহারিকা থেকে তারা বা নক্ষত্রের জন্ম হয়। মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে। এই যে গ্যাসীয় যে পদার্থগুলো রয়েছে সেগুলো 10 লক্ষ বছর পরে গ্যাসীয় এক গ্যাসের সঙ্গে আরেক গ্যাসে সংযুক্তির ফলে জমাট বাঁধতে শুরু করে, এবং জমাট বাঁধার ফলে পদার্থগুলো প্রচন্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে যায়। এই একে অপরের সঙ্গে যখন বস্তুগুলো মিলে যাচ্ছে তখন একটা প্রচন্ড আগুনের বিকিরণের অবস্থা সৃষ্টি হয়। এই বিকিরণের মধ্যে দিয়ে একটা উজ্জ্বল জ্বলন্ত নক্ষত্রের সৃষ্টি হয়ে থাকে। ওকে, তাহলে আমরা দেখলাম যে নীহারিকাগুলোই যখন এখানে মহাজাগতিক মেঘ সৃষ্টি করছে ধূলিকণা এবং গ্যাসের মধ্যে দিয়ে, তখন দেখা যাচ্ছে নানা ধরনের গ্যাস এবং বস্তুপিণ্ড একসঙ্গে প্রচন্ড গতিতে এসে মিলে যাচ্ছে এবং বিকিরণের সৃষ্টি করছে, তার ফলে আলো সৃষ্টি হয়েছে। এইভাবে নক্ষত্রগুলোর জন্ম হয়, কারণ আমরা জানি নক্ষত্রগুলোর নিজস্ব আলো এবং উত্তাপ আছে। বেশ, তাহলে নিজস্ব আলো এবং উত্তাপ রয়েছে। এরই মধ্যে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়। দেখো, তাহলে যে ছায়াপথগুলো তৈরি হয়েছে, ছায়াপথ আমরা যে মহাকাশে ছায়াপথ বলে উল্লেখ করে থাকি, সেই ছায়াপথগুলো কিভাবে তৈরি হয়? লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে। কিভাবে নক্ষত্রগুলো তৈরি হচ্ছে? তোমার সেই গ্যাসীয় এবং ধূলিকণাগুলো একসঙ্গে প্রচন্ড গতিতে এসে মিলে যাওয়ার সময় বিকিরণের সৃষ্টি করছে, আলো এবং উত্তাপের সৃষ্টি করছে, তো সেভাবে নক্ষত্রের সৃষ্টি হয়েছে। এই রকম লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হচ্ছে একটা ছায়াপথ। সূর্য, পৃথিবী এবং অন্যান্য যেসব গ্রহগুলো রয়েছে, অন্যান্য যেসব গ্রহগুলো রয়েছে, সূর্য, পৃথিবী এবং অন্যান্য যে গ্রহগুলোকে নিয়ে একটা ছায়াপথ তৈরি হয়েছে, সেই ছায়াপথকে আমরা বলবো আকাশ গঙ্গা। অর্থাৎ অর্থাৎ এটাও একটা তোমার ছায়াপথ। এই ছায়াপথে কি থাকছে? নক্ষত্র থাকছে, অসংখ্য নক্ষত্র থাকছে। তার মধ্যে আমরা পেয়েছি নক্ষত্রকে সূর্য। সেই সূর্যও একটা গ্যাসীয় পিণ্ড, অন্যান্য গ্যাস এবং ধূলিকণা একসঙ্গে প্রচন্ড গতিতে এসে মিলে বিকিরণের সৃষ্টি হচ্ছে। সেই বিকিরণের মধ্যে দিয়ে আলো এবং উত্তাপ সৃষ্টি হয়। সেই আলো এবং উত্তাপের ফলে সূর্য আলো এবং উত্তাপ দিতে থাকে। তো এই সূর্যকে কেন্দ্র করে যে ছায়াপথটা তৈরি হয়েছে, সেই ছায়াপথটাকে আমরা নামকরণ করেছি আকাশগঙ্গা। ছায়াপথের ইংরেজি হলো গ্যালাক্সি। গ্যালাক্সি এবং আকাশগঙ্গাকে বলা হচ্ছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে। ওকে, এই আকাশগঙ্গা ছায়াপথ সাধারণত ডিম্বাকৃতি হতে পারে, যেরকম আগে আমরা পেয়েছি ডিম্বাকৃতি হতে পারে, এরকম হতে পারে, কিংবা কোনো ধরনের ছড়িয়ে ছিটিয়ে মেঘের মতো থাকতে পারে। তো এই ছায়াপথগুলোতে নক্ষত্র
লক্ষ লক্ষ থাকতে পারে। যেমন আকাশগঙ্গাতে সূর্য একটি কেন্দ্রীয় শক্তি হিসেবে বিরাজ করে থাকে। তো খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আসলে এই আকাশগঙ্গার ছায়াপথে অবস্থান করছে। প্রায় 10,000 প্রায় 10,000 10,000 প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে এই আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ হিসেবে আমাদের মহাশূন্যে মহাকাশে বিরাজ করছে। তাহলে মনে রাখতে হবে যে 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে এই আকাশগঙ্গা মহাকাশে একটা পেঁচানো ছায়াপথের মতো বিরাজ করছে। শুধু সূর্যই সেখানে নক্ষত্র হিসেবে নেই, এরকম প্রায় 10,000 কোটি নক্ষত্র রয়েছে যার আলো এবং উত্তাপ রয়েছে। তাহলে আমরা আমাদের এই পৃথিবী অবস্থান করছে আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে দিয়ে। তাহলে আমরা জানলাম সূর্য একটা নক্ষত্র। নক্ষত্র কাকে বলছে? যার আলো এবং উত্তাপ দুই রয়েছে। এই আলো এবং উত্তাপের মধ্যে দিয়ে তোমার এই পৃথিবী তথা অন্যান্য গ্রহগুলোকে, অন্যান্য বস্তু গ্যাসীয় পিণ্ডগুলোকে আলো দিয়ে থাকে বা উজ্জ্বল করে রাখে। তাহলে নক্ষত্র বা তারা, নক্ষত্র বা তারা একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। নক্ষত্র বা তারা হলো একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যার নিজস্ব আলো এবং উত্তাপ আছে। কিন্তু এখানে একটা মনে রাখার বিষয় যে ছোট লাল যে তারাগুলো দেখা যায় এখানে গ্যালাক্সির ভিতর থেকে, যে ছোট এবং লাল যে তারাগুলোকে আমরা দেখব, সেই ছোট এবং লাল তারাগুলোর উষ্ণতা সব থেকে কম হয়ে থাকে। ছোট এবং লাল তারার উষ্ণতা সব থেকে কম হয় এবং আকাশে এরকম অসংখ্য তারা সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আমরা দেখতে পাই রাতের আকাশে, খোলা আকাশে। এবং মাঝারি হলুদ যে তারাগুলো রয়েছে সেগুলো হলেও উষ্ণতা একটু বেশি হয়ে থাকে। কিন্তু বিরাট নীল এবং নীল যে তারাগুলো রয়েছে সেই বিরাট নীল তারাগুলোর উষ্ণতা সবচেয়ে বেশি এবং সেগুলো উজ্জ্বলতাও বেশি। হ্যাঁ, তো সেই জায়গায় আমরা সূর্যকে দেখতে পাবো। সূর্যকে যদি আমরা দেখি, সূর্য সবচেয়ে বেশি হলুদ রঙের উজ্জ্বল হয়ে থাকে, এটার উজ্জ্বলতা এবং তার তাপমাত্রা অনেক বেশি। তাহলে সূর্যের যে তাপমাত্রা হয়ে থাকে, সূর্যেও সূর্য থেকে পৃথিবী এতটাই তাপমাত্রা, মানে তোমার সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার। এটা আমরা প্রত্যেকেই জানি যে 15 কোটি কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছাতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড। দেখো, 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করা সত্ত্বেও সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছাতে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 5 3 লক্ষ 3 লক্ষ কিমি। 3 লক্ষ কিমি। বায়ুশূন্য অবস্থায় 1 সেকেন্ডে আলোর গতিবেগ 3 লক্ষ কিমি। তো সেই জায়গা আমরা দেখছি এই আলোর যে গতিবেগ রয়েছে বায়ুশূন্য অবস্থায় 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি গতিবেগে যে আলো দূরত্ব পার করে থাকে সেটাকে আমরা সাধারণত ভূগোলের ভাষায় বলে থাকি আলোক বর্ষ। অর্থাৎ যে গতিবেগে আলো তার দূরত্ব পার হয় সেই গতিবেগকে বলা হচ্ছে আলোক বর্ষ। সূর্য থেকে পৃথিবীতে সেই আলো এসে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। ওকে, 8 মিনিট 20 সেকেন্ডে। তো সেই জায়গা থেকে আরও একটা নক্ষত্রের কথা বলা হয়েছে সূর্যের পরে, প্রক্সিমা সেন্টাউরি, পৃথিবী থেকে মাত্র 41 লক্ষ কোটি কিমি দূরে রয়েছে। প্রক্সিমা সেন্টাউরি এটাও একটা নক্ষত্র। এই নক্ষত্রের দূরত্ব 41 কোটি কিমি, সরি 41
লক্ষ কোটি, আমি ভুল বলেছি, লক্ষ কোটি, 41 লক্ষ কোটি কিমি দূরে রয়েছে এই প্রক্সিমা সেন্টাউরি। যদি আমরা আলোকবর্ষের হিসেবে ধরি, তে দূরত্ব পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ দূরে রয়েছে, আলোকবর্ষ দূরে রয়েছে। অর্থাৎ পৃথিবী থেকে এই প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব 4.2 আলোকবর্ষ দূরে রয়েছে। ওকে, যাই হোক, তাহলে আমরা সূর্যকে পেলাম একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে, যে সমস্ত এই আকাশগঙ্গার কেন্দ্রীয় স্থলে রয়েছে, এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার দূরে হলেও 8 মিনিট 20 সেকেন্ডেই আলো এসে পৌঁছে যায়। বেশ, তাহলে আমরা মিল্কি ওয়ে বা আকাশগঙ্গার কেন্দ্রে সূর্যকে নক্ষত্র হিসেবে আমরা পেলাম। সূর্যকে কেন্দ্র করে চারিদিকে গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য বস্তুপিণ্ডগুলো আবর্তিত হয়ে থাকে। তাহলে আমরা নক্ষত্রকে জেনেছি যার নিজস্ব আলো এবং উত্তাপ রয়েছে। এটি একটি গ্যাসীয় পিণ্ড, নানান গ্যাসের বিকিরণের মধ্যে দিয়ে আলো এবং উত্তাপ তৈরি করে থাকে। তো এই ধরনের কতগুলো নক্ষত্র আমরা রাতের আকাশে, বিশেষ করে খোলা আকাশে দেখতে পেয়ে থাকি। এই নক্ষত্রগুলোকে একটা আকৃতির রূপ দেওয়া হয়ে থাকে। এই কাল্পনিকভাবে একটা আকৃতি বা রূপটাকে আমরা সাধারণত নক্ষত্র মণ্ডল বলে থাকি। কি বলে থাকি? নক্ষত্র মণ্ডল। যেমন এখানে ধ্রুবতারাকে যদি আমরা ছেড়ে দিই, এখানে সাতটা তারাকে নামকরণের মধ্যে দিয়ে একটা আলাদা রকমের চিহ্ন বা আকৃতি তৈরি করা হয়েছে। এই যে আকৃতিটা তৈরি করা হলো, এটাকেই বলা হচ্ছে নক্ষত্রমণ্ডল। যেমন এখানে 7টা তারার মাধ্যমে তোমার আকৃতিটিকে তৈরি করা হয়েছে, এই জন্য একে নামকরণ করা হয়েছে সপ্তর্ষি মণ্ডল, অর্থাৎ 7টা ঋষির নামে তোমার এই কাল্পনিক আকৃতি দেওয়া হয়েছে, এই জন্য একে বলা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। এছাড়াও উত্তর আকাশে এটাকে আমরা দেখতে পেয়ে থাকি, 7টি তারা উজ্জ্বল জ্বলজ্বল করে থাকে। এছাড়াও আমি যেহেতু চিত্র এখানে দিইনি, এম অক্ষরের আকৃতিতে আমরা একটা কল্পনা করেছি নক্ষত্রমণ্ডলকে, তার নামকরণ করা হয়েছে ক্যাসিওপিয়া। এম অক্ষরের এই ধরনের একটা কাল্পনিক আকৃতি তৈরি করা হয়েছে, তার নামকরণ করা হয় ক্যাসিওপিয়া। এছাড়াও ক্রুশ আকৃতির যে নক্ষত্রমণ্ডলটিকে কল্পনা করা হয়েছে, তার নামকরণ করা হয়েছে বকমণ্ডল। এগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে যে ক্রুশ আকৃতির নক্ষত্রমণ্ডলের নাম কি? উত্তর হবে বকমণ্ডল। এছাড়াও একটি চিত্র সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে, একটা কাল্পনিক শিকারী পুরুষের মতো করে বিভিন্ন নক্ষত্রগুলোকে যোগ করে তৈরি করা হয়েছে। শিকারী পুরুষের মতো করে তাকে কল্পনা করা হয়েছে বলে পৌরাণিক কাহিনী অনুসারে তার নামকরণ করা হয়েছে কালপুরুষ। অর্থাৎ শিকারী পুরুষের মতো দেখতে, পুরাণ কাহিনীর এক মানে সাহসী শিকারী রূপে তাকে কল্পনা করা হয়েছে। এই কারণে এই চিত্রটাকে বা নক্ষত্রমণ্ডলটাকে বলা হচ্ছে কালপুরুষ। বেশ, তাহলে আমরা জানলাম নক্ষত্রমণ্ডলের মধ্যে 7টা ঋষির নামকরণের মধ্যে দিয়ে যে কাল্পনিক চিত্র তৈরি করা হয়েছে তাকে আমরা সপ্তর্ষি মণ্ডল বলি, এবং এম অক্ষরের যে নক্ষত্রমণ্ডলটি রয়েছে তাকে ক্যাসিওপিয়া বলা হয়, এবং ক্রুশ আকৃতির মতো যে নক্ষত্রমণ্ডলটি করা হয়েছে তাকে আমরা বকমণ্ডল বলে চিহ্নিত করেছি। এবং কাল্পনিক শিকারী রূপে যাকে কল্পনা করা হয়েছে তাকে নামকরণ করেছি কালপুরুষ। এই যে নক্ষত্রগুলো রয়েছে, এই নক্ষত্রগুলোকে মানে দেখার জন্য কিংবা এগুলোকে তোমার পর্যবেক্ষণ করার জন্য একটি যন্ত্র আবিষ্কার করা হয়েছে, যন্ত্র তৈরি করা হয়েছে। সেই যন্ত্রটির নাম হলো টেলিস্কোপ। টেলিস্কোপের কাজ হলো
প্রায় 200 কোটি আলোকবর্ষ দূরেও, হ্যাঁ, একটা শক্তিশালী টেলিস্কোপ প্রায় 200 কোটি আলোকবর্ষ দূরে, আমরা একটু আগে পেয়েছি আলোকবর্ষ, 1 সেকেন্ডে যে 3 লক্ষ তোমার গতিবেগে আলো ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এই যে আমরা দেখেছি 1 সেকেন্ডে 3 লক্ষ কিমি আলোর গতিবেগ বায়ুশূন্য অবস্থায় রয়েছে। সেই আলোকবর্ষ 200 কোটি আলোকবর্ষ দূরেও এই নক্ষত্রগুলোকে দেখা যেতে পারে। দেখে তোমার পর্যবেক্ষণ করা হয়ে থাকে। এটা একটা কাঁচ লাগানো বিশাল চোঙ, হ্যাঁ, কাঁচ লাগানো একটা বিশাল চোঙ একটা স্তম্ভের উপরে, বিরাট গোলাকার একটা স্তম্ভের উপরে লাগানো হয়ে থাকে। সাধারণত দূরবীন বা টেলিস্কোপ হিসেবে তাকে চিহ্নিত করা হয়ে থাকে। হ্যাঁ, এই যে একটা গম্বুজের উপরে তাকে দাঁড় করানো হলো, এটাকেই বলা হচ্ছে আসলে মান মন্দির, যার মধ্যে দিয়ে গ্রহ নক্ষত্রের বিচরণও তোমার চিহ্নিত করা হয়ে থাকে। ওকে, তো আমরা যে এখানে যে ধ্রুবতারা সন্ধ্যার আকাশে দেখতে পাই, সেই ধ্রুবতারা বা সন্ধ্যা তারাকে সাধারণত শুক্র গ্রহ বলা হয়। এই শুক্র গ্রহই আসলে সন্ধ্যার সময় সূর্যের আলোয় আলোকিত হয়ে জ্বলজ্বল করে দেখা যায়। ওকে, চলো তাহলে আমরা নেক্সট আলোচনা করি। সৌর পরিবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জেনেছি সৌর পরিবার রয়েছে আকাশগঙ্গা ছায়াপথে, মিল্কি ওয়ে, এছাড়া আকাশগঙ্গা ছায়াপথে রয়েছে। এটা একটা ছায়াপথ। এই ছায়াপথের, আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রে রয়েছে সূর্য। এই সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে এই ছায়াপথ, এবং মূল শক্তির কেন্দ্র, এই ছায়াপথের সমস্ত কিছুর শক্তির মূল উৎস হলো সূর্য। এই কারণে সূর্যকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে সৌর পরিবার বা সৌর জগৎ। অর্থাৎ আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ, যে হলুদ রঙের তারা দেখা যায়, এই তারাটাকেই বলা হচ্ছে সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে, মহাবিশ্বে আমরা আলোচনা করছি, এই প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের মিশ্রণে সংকুচিত প্রসারিত হয়ে জমাট বেঁধে এই সূর্য তৈরি হয়েছে। ওকে, তো মহাকর্ষে সেই অণু পরমাণুতে ধাক্কা লেগে বিভিন্ন গ্যাসীয় পিণ্ড বা গ্যাসের সংমিশ্রণে এই জ্বলন্ত আগুনের সৃষ্টি হয়। একে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলোকে আলোকিত করে থাকে। চলো তাহলে আমরা সূর্য সম্পর্কে জেনে নিই। সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য, এটি একটি নক্ষত্র। আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রে থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে এই সৌরজগৎ, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে জগৎ তৈরি হয়েছে তাকে আমরা বলছি সৌরজগৎ। সম্পূর্ণ ছায়াপথের বা আকাশগঙ্গার তোমার মূল শক্তির উৎসই হলো এই সূর্য। সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের যে বাইরের অংশটা রয়েছে, এই বাইরের অংশের উত্তাপ উষ্ণতা হলো 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ভিতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো, এটার যে ভিতরের যে উষ্ণতা রয়েছে 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, এটা খুবই গুরুত্বপূর্ণ আছে। আর 3 লক্ষ গুণ ভারী রয়েছে, তাহলে সূর্য অনেক বড়। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এবং 3 লক্ষ গুণ ভারী রয়েছে। সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। দেখো, সূর্যরশ্মির যে উত্তাপটা রয়েছে সূর্যের বহির্ভাগে বা কেন্দ্রস্থলে, সেখান থেকে মাত্র 1 ভাগ, 200 কোটি ভাগের মধ্যে মাত্র 1 ভাগ এসে পৃথিবীতে পৌঁছায়। তা সত্ত্বেও
পৃথিবীর উত্তাপ অনেক বেড়ে গিয়েছে। যদি দুভাগ এসে যেত তাহলে হয়তোবা তোমার পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত। তো সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত 1000 কোটি বছর। সূর্য ছাড়াও এই ছায়াপথে আরো অসংখ্য নক্ষত্র রয়েছে, যেমন প্রক্সিমা সেন্টাউরির মতো রয়েছে। এছাড়াও ছোট ছোট অনেক নক্ষত্র রয়েছে যার নিজস্ব আলো এবং উত্তাপ রয়েছে। সেই সব হলুদ নক্ষত্রগুলোর আয়ু মাত্র 1000 কোটি বছর, এর বেশি সেরকমটা হয় না। চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে থাকে। দেখো, চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট, খুব ছোট, সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে। সূর্যের থেকে সেটা পৃথিবীর অনেক কাছে আছে। তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটাই সমান আকারের মনে হয়। মানে চাঁদ ছোট হলেও সেটা যেহেতু পৃথিবীর অনেক কাছে আছে, সূর্য যেহেতু দূরে আছে, ওটা বড় হলেও চাঁদের সমানই তাকে মনে হয়। সূর্যের গায়ের যেখানে উত্তাপ সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, যেখানে গায়ে উত্তাপ কম আছে সেটা একটু উজ্জ্বল কম আছে। যেমন এই ছবিতেও দেখা যাচ্ছে, এখানে একটু সাদা রঙের একটু তোমার উজ্জ্বলতা কম রয়েছে, তো সেখানে উত্তাপও কম রয়েছে। তাই কালো দাগের মতো যেসব জায়গাগুলো দেখায়, যেগুলো দূর থেকে দেখলে সূর্যের জায়গাতে কালো কালো রঙের দেখা যায়, সেগুলোকে বলা হয়ে থাকে সৌর কলঙ্ক। সেগুলোকে বলা হয়ে থাকে সৌর কলঙ্ক। এছাড়াও সূর্যের যে বাইরের অংশটা রয়েছে আমরা দেখছি এখানে, হ্যাঁ, সূর্যের সেই বাইরের অংশে বা এটাকে বাইরের অংশটাকে বলা হচ্ছে করোনা, যার নামকরণ করে বর্তমানে কোভিডের নামকরণ করা হয়েছে। সেই করোনা বা বাইরের অংশটা ছোট ছোট বিস্ফোরণের ফলে প্রচুর পরিমাণে কণা বা ধূলিকণা বা গ্যাসীয় বিস্ফোরণ সৃষ্টি করে। এই গ্যাসীয় বিস্ফোরণটাকে বলা হচ্ছে এখানে সৌর ঝড়, বলা হচ্ছে সৌরঝড়। অর্থাৎ এই যে গ্যাসীয় বিস্ফোরণ তৈরি হয়, তোমার বিভিন্ন ধরনের আয়নিত কণা তৈরি হয়, তার ফলে বিভিন্ন রশ্মি ছড়িয়ে পড়ে, সেগুলোকে বলা হচ্ছে এখানে সৌরঝড়। বলা হয়ে থাকে যে প্রতি 11 বছর অন্তর অন্তর প্রতি 11 বছর অন্তর অন্তর আর এই ঝড় একেবারে জোরালো হয়, ব্যাপক পরিমাণে হয়ে থাকে। তখন পৃথিবীর কৃত্রিম সেই উপগ্রহ কিংবা যোগাযোগ ব্যবস্থার যে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে, সেগুলো সমস্যা তৈরি হয় এই সৌরঝড়ের ফলে। প্রতি 11 বছর অন্তর অন্তর এই ঝড় তৈরি হয়। বেশ, আমরা দেখছি এখানে যে সূর্যকে কেন্দ্র করে আকাশগঙ্গায় সেই ছায়াপথে তোমার বিভিন্ন গ্রহগুলো বা গ্রহ বা ধূলিকণার সেই গ্রহাণুপুঞ্জ, উল্কা, ধূমকেতুগুলো চারিদিকে ঘুরপাক খাচ্ছে, আবর্তন বা পরিক্রমণ করছে। তো এখানে আমরা জানবো সূর্য হলো নক্ষত্র, হ্যাঁ, এর নিজস্ব আলো এবং উত্তাপ রয়েছে, কিন্তু যেসব গ্রহগুলো রয়েছে তার কোনো নিজস্ব আলো বা উত্তাপ নেই। এই যে গ্রহগুলোকে আমরা এগুলোকে গ্রহ বলছি, হ্যাঁ, যেগুলো ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, এগুলোকে গ্রহ বলছি। আর সূর্যকে এই অংশটাকে সূর্য বা নক্ষত্র বলছি। তাহলে নক্ষত্র এবং গ্রহের মধ্যে পার্থক্য কি? যে নক্ষত্র হলো এর আলো, নিজস্ব আলো এবং উত্তাপ আছে, এটা মানতে হবে, এর নিজস্ব আলো এবং উত্তাপ আছে, এটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, উত্তাপ আছে। আর গ্রহের নিজস্ব আলো এবং উত্তাপ নেই। এই দুইটার এই পার্থক্যের জন্য, আলো এবং উত্তাপের জন্যই গ্রহ এবং নক্ষত্র হিসেবে পার্থক্য করা হয়েছে। এগুলো গ্রহ হিসেবে থেকে গেছে, আর বাকিটা নক্ষত্র হিসেবে তৈরি হয়েছে। তাহলে এই আকাশগঙ্গার কেন্দ্রস্থলে রয়েছে সূর্য, তাকে কেন্দ্র করেই তোমার গ্রহগুলো ঘুরপাক খাচ্ছে। কেন এদের গ্রহ বলছি তার জন্য কয়েকটি বৈশিষ্ট্য বলি। যে গ্রহ হলো, এগুলো গ্রহের নিজস্ব আলো এবং উত্তাপ নেই, নক্ষত্রকে কেন্দ্র করে নক্ষত্রের চারিদিকেই ঘুরপাক খায়, অর্থাৎ নক্ষত্রের আকর্ষণেই
নক্ষত্রের চারিদিকে ঘুরপাক খায় এবং নক্ষত্রের আলোয় আলোকিত হয়। যেহেতু নক্ষত্রের একটি উজ্জ্বলতা রয়েছে, তাপ বিকিরণ করে থাকে, তার আলোয় আলোকিত হয়ে থাকে। গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। যেমন আমরা পৃথিবীকে দেখেছি, পৃথিবী সূর্যের তুলনায় 13 লক্ষ গুণ মানে বড়, 3 লক্ষ গুণ ভারী। তো সেই জায়গায় দেখা যায় নক্ষত্র থেকে গ্রহগুলো ছোট হয়ে থাকে। বেশ, তাহলে আমরা নক্ষত্র সম্পর্কে জেনেছি। এই ধরনের এই গ্যালাক্সিতে, আকাশগঙ্গাতে আমরা 8টা গ্রহকে চিহ্নিত করেছি। আগে 9টা গ্রহকে নবম গ্রহ বলা হতো, এখন প্লুটোকে বামন গ্রহ হিসেবে স্বীকার করায় এখন এই ছায়াপথে বা আকাশগঙ্গায় 8টি গ্রহ রয়েছে। চলো 8টি গ্রহ সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথম গ্রহটির নাম হলো বুধ। বুধকে দেখতে ধূসর রঙের মনে হচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি বুধ ধূসর রঙের হয়ে থাকে। বুধের রং ধূসর। বুধই সবচেয়ে সূর্যের কাছের গ্রহ। সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। মাত্র 5.8 কোটি কিমি দূরে রয়েছে। হ্যাঁ, মাত্র 5.8 কোটি কিমি দূরে রয়েছে। যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা 430 ডিগ্রি সেন্টিগ্রেড। যে দিকটা, অর্থাৎ বুধের যে দিকটা সূর্যের দিকে থাকে, সরাসরি উত্তাপ এসে লাগে, তার উষ্ণতা 430 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এর আবর্তন গতি 58 দিন 17 ঘন্টা। আর পরিক্রমণ গতি তোমার 88 দিন। দেখো এখানে বলে রাখি, পরিক্রমণ বলতে বোঝানো হচ্ছে পরিক্রমা করা। সূর্যকে, যেহেতু নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে গ্রহগুলো ঘুরতে থাকে, তো এই নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে আসা, এই প্রদক্ষিণ বা পরিক্রমণ করে আসা, নক্ষত্রের চারিদিকে ঘুরে আসার যে পথ, সেটাকে বলা হচ্ছে পরিক্রমণ গতি। ওকে, যাওয়াটাকে বলা হচ্ছে পরিক্রমণ গতি। আর একটা গ্রহ, সে তার একটা নিজস্ব গতি রয়েছে। ধীরে ধীরে সে অল্প করে ঘুরতে থাকে। হ্যাঁ, সেই নিজস্ব গতিটাকে বলা হচ্ছে আবর্তন গতি। আর নক্ষত্রের চারিদিকে ঘোরাকে বলা হচ্ছে পরিক্রমণ গতি। তাহলে নিজে নিজে বুধ ঘুরতে সময় লাগে, একবার ঘুরতে সময় লাগে 58 দিন 17 ঘন্টা, এবং সূর্যের চারিদিকে ঘুরতে সময় লাগে তাকে 88 দিন। এরপর আলোচনা করি শুক্র। দেখো শুক্র সূর্যের পরে দ্বিতীয় গ্রহ, পৃথিবীর থেকে কাছাকাছি রয়েছে। বুধ যেমন সূর্যের কাছাকাছি একটি গ্রহ, কিন্তু পৃথিবীর কাছাকাছি গ্রহ হলো শুক্র। সূর্য থেকে শুক্রের দূরত্ব 10.7 কোটি কিমি, 7 কোটি কিমি দূরে রয়েছে। এর উষ্ণতা প্রায় 465 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন? তার মূল কারণ হলো এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এই প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকার কারণে শুক্র গ্রহের উষ্ণতা সবচেয়ে বেশি। এই জন্য বলা হয় শুক্র একটি উষ্ণতম গ্রহ। এই সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো তোমার শুক্র। এর আবর্তন গতি 243 দিন, আর পরিক্রমণ গতি 225 দিন। তাহলে দেখা যাচ্ছে
শুক্র সৌরজগতের উষ্ণতম গ্রহ, কারণ এখানে কার্বন ডাই অক্সাইড বেশি পরিমাণে থাকার কারণে 465 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা থাকে, এবং এটি সূর্য থেকে 10.7 কোটি কিমি দূরে রয়েছে। ওকে, তারপরের গ্রহের নাম হলো পৃথিবী, আর্থ, যেখানে আমরা বসবাস করছি। সূর্য থেকে এর দূরত্ব 15 কোটি কিমি দূর, 15 কোটি কিমি, এটা আমাদের জানা রয়েছে। 15 কোটি কিমি দূরে রয়েছে পৃথিবী। পৃথিবীকে দেখতে দেখো মনে হচ্ছে একদম নীল রঙের। ওকে, এখানে তোমার প্রাণ রয়েছে, প্রাণের অস্তিত্ব রয়েছে আমরা জানি। তো যেহেতু মহাকাশ থেকে একে দেখতে নীল মনে হয়, তাই একে নীল গ্রহ বলা হয়। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পৃথিবীকে কি গ্রহ বলা হয়? নীল গ্রহ বলা হয়। এখানে প্রাণের অস্তিত্ব আছে। হ্যাঁ, এর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো, এর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এর গড় তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আবর্তন গতি 23 ঘন্টা, মনে রাখা দরকার এটা, 23 ঘন্টা 56 মিনিট, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আমরা যাকে 24 ঘন্টায় বলে থাকি, যেমন একদিন মনে করি। ওকে, আবর্তন গতি হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, এবং পরিক্রমণ গতি 365 দিন 5 ঘন্টা 48 সেকেন্ড, সরি 48 মিনিট 46 সেকেন্ড। যেহেতু আমরা বছরে 365 দিনই মনে করি, 5 ঘন্টা 48 সেকেন্ড প্রায় ছেড়ে দিই, এগুলো ছেড়ে দিতে দিতে 4 বছর অন্তর অন্তর আমরা ধরে নিই 366 দিন। তখন সেভাবে একটা লিপ ইয়ারের গণনা এসে যায়। পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা পৃথিবী সম্পর্কে জানলাম যে পৃথিবী হলো একটি গ্রহ। এটি সূর্য থেকে 15 কোটি কিমি দূরে রয়েছে। এটিকে মহাকাশ থেকে দেখতে নীল রঙের মনে হয়, তাই একে নীল গ্রহ বলা হয়। এবং এর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আবর্তন গতি 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, এবং পরিক্রমণ গতি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ওকে, পরের গ্রহ হলো মঙ্গল গ্রহ, যাকে নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করা হয়। তার মূল কারণ হলো পৃথিবীর মতোই এখানকার এই গ্রহের উষ্ণতা রয়েছে, এবং এই গ্রহে অনেকেই মনে করে যে প্রাণের অস্তিত্ব থাকতেও পারে। এখানে জলও এক সময় ছিল, তার প্রমাণ অনেক বিজ্ঞানী নানাভাবে দিয়েছে। তো সূর্য থেকে এর দূরত্ব 22.8 কোটি কিমি দূরে। ওকে, তাহলে 22.8 কোটি কিমি দূরে রয়েছে সূর্য থেকে, এবং প্রচুর পরিমাণে এই গ্রহে ফেরাস অক্সাইড পাওয়া যায়। হ্যাঁ, প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড পাওয়া যায়, অর্থাৎ লোহা পাওয়া যায়। এই প্রচুর পরিমাণে লোহা থাকায় মঙ্গলকে লাল রঙের দেখতে হয়। দেখো ছবিতে দেখা যাচ্ছে প্রায় লাল রঙের দেখা যায়। এই কারণে মঙ্গলকে লাল গ্রহ বলা হয়ে থাকে। হ্যাঁ, কি বলা হয়ে থাকে? লাল গ্রহ। কেন বলা হয়ে থাকে? যে এখানে প্রচুর পরিমাণে লোহা রয়েছে, ফেরাস অক্সাইড রয়েছে, তার ফলে তাকে দেখতে লাল রঙের মনে হয়। এর আবর্তন গতি 24 ঘন্টা 37 মিনিট। এর আবর্তন গতি 24 ঘন্টা 37 মিনিট, এবং পরিক্রমণ গতি রয়েছে 687 দিন। দেখো, তাহলে আমরা দেখেছি মঙ্গল গ্রহ প্রায় পৃথিবীর মতোই স্বাভাবিক উষ্ণতায় থাকে। কেউ কেউ মনে করে একসময় এখানে জল ছিল, প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে। হ্যাঁ, যে এর সূর্য থেকে এর দূরত্ব 22 থেকে 8 কোটি কিমি, এবং প্রচুর পরিমাণে লোহা থাকার কারণে লাল রঙের দেখতে হয়। এই কারণে এই গ্রহকে লাল গ্রহ বলা হয়। আবর্তন গতি 24 ঘন্টা 37 মিনিট, এবং পরিক্রমণ গতি 687 দিন। পরের গ্রহ সবচেয়ে বড় গ্রহ, এটা নাম বৃহস্পতি।
এই সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ নাম হলো বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহ সৌরজগতের বড় গ্রহ মনে করা হয় এবং এখানে মধ্যাকর্ষণ শক্তিও সবচেয়ে বেশি। মধ্যাকর্ষণ শক্তিও সবচেয়ে বেশি। তো সূর্য থেকে মানে সূর্য থেকে এই বৃহস্পতির দূরত্ব 77.8 কোটি কিমি। ওকে, তো 77.8 কোটি কিমি দূরে রয়েছে বৃহস্পতি, একটি সবচেয়ে বড় গ্রহ, এবং এর তাপমাত্রা -150 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা খুবই বিপজ্জনক, বরফ জমে থাকে বৃহস্পতি গ্রহে -150 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং তার আবর্তন গতি 9 ঘন্টা 50 মিনিট। 9 ঘন্টা 50 মিনিট, এবং পরিক্রমণ গতি তোমার 12 বছর। পরিক্রমণ গতি 12 বছর, অর্থাৎ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগে 12 বছর। আমরা তাহলে বৃহস্পতিকে গ্রহ হিসাবে জানছি যে তার সূর্য থেকে তার দূরত্ব 77.8 কোটি কিমি, এবং তার উষ্ণতা 150 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই বরফ জমে থাকে এখানে। হ্যাঁ, এটি সবচেয়ে বড় গ্রহ এবং মধ্যাকর্ষণ শক্তি এর সবচেয়ে বেশি। দেখো, তারপরে একটি গুরুত্বপূর্ণ গ্রহের নাম হলো শনি। শনির দশা, শনির চারিদিকে একটা বেল্ট রয়েছে, এই বেল্টকে বলা হচ্ছে বলয়। শনির সাধারণত এগুলো ধূলিকণা, গ্যাস এবং ধূলিকণায় চারিদিকে ছড়িয়ে রয়েছে এবং শনিকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এই 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 রকম বলয় বা বেল্ট রয়েছে 7টি। শনির চারিদিকে এই ধরনের বেল্ট রয়েছে 7টি। তো শনি সূর্য থেকে দূরত্বে রয়েছে 142.7 কোটি কিমি দূরে। কত রয়েছে? 142.7 কোটি কিমি দূরে রয়েছে সূর্য থেকে শনি। সূর্য মিথেন গ্যাস, সরি, এর তাপমাত্রা বৃহস্পতির থেকেও আরো বেশি, 184 ডিগ্রি সেন্টিগ্রেড, -184 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এখানেও বরফ জমে থাকে। এর আবর্তন গতি 10 ঘন্টা প্রায়, আর পরিক্রমণ গতি 29 বছর 6 মাস। পরিক্রমণ গতি 29 বছর 6 মাস। ঘনত্ব জলের থেকেও কম থাকে, এবং ধূলিকণা, বরফ, পাথরের টুকরো এগুলো মিলে এই যে বললাম একটু আগে বেল্ট হয়ে তোমার ঘুরতে থাকে শনিকে কেন্দ্র করে। ওকে, চলো তাহলে আমরা নেক্সট গ্রহ নিয়ে আলোচনা করি। পরবর্তী গ্রহের নাম ইউরেনাস। ইউরেনাস সূর্য থেকে দূরত্বে রয়েছে 287 কোটি কিমি দূরে। 287 কোটি কিমি দূরে রয়েছে ইউরেনাস সূর্য থেকে, এবং এখানে মিথেন গ্যাস প্রচুর রয়েছে। এই মিথেন গ্যাস থাকায় এটা দেখতে সবুজ রঙের হয়ে থাকে। কি গ্যাস পাওয়া যায়? মিথেন গ্যাস পাওয়া যায়। এই মিথেন গ্যাস থাকার কারণে দেখতে তাকে সবুজ রঙের মনে হয়, আর সবুজ রঙের হয়ে থাকে মিথেন গ্যাসের কারণে। এর তাপমাত্রা -216 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো তাহলে এই বৃহস্পতি, শনি, ইউরেনাস এই তিনটা গ্রহতেও আমরা দেখতে পেয়েছি মাইনাস উত্তাপে রয়েছে। ইউরেনাসের উত্তাপ -216 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 216 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার কারণে এই সৌরজগতের শীতলতম গ্রহ হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে। শীতলতম গ্রহ হিসাবে চিহ্নিত করা হয়েছে ইউরেনাসকে, অর্থাৎ এর থেকে আর বেশি মাইনাস তাপমাত্রায় কোনো গ্রহে নেই। এর আবর্তন গতি, ইউরেনাসের আবর্তন গতি প্রায় 17 ঘন্টা, এবং পরিক্রমণ গতি প্রায় 84 বছর। চলো তারপরে নেপচুন। নেপচুন ইউরেনাসের মতো এখানেও মিথেন পাওয়া যায়, মিথেনের পাশাপাশি হিলিয়াম পাওয়া যায়। মিথেন এবং হিলিয়াম, এই মিথেন এবং হিলিয়াম থাকার কারণে এই গ্রহটিকে দেখতে প্রায় নীল রঙের, দেখতে প্রায় নীল রঙের মতো হয়, যেমন ছবিতে আমরা দেখতে পেয়েছি। সূর্য থেকে এর দূরত্ব 449.7 কোটি কিমি। 449.7 কোটি কিমি দূরে রয়েছে এই নেপচুন।
এবং তাপমাত্রা রয়েছে -214° সেন্টিগ্রেড। -214° যদিও ইউরেনাস থেকে অনেকটা কম, এবং এর আবর্তন গতি প্রায় 16 ঘন্টা এবং পরিক্রমণ গতি 165 বছর। দেখো, তাহলে আমরা দেখছি এই গ্রহগুলোর মধ্যে, এই 8টি গ্রহের মধ্যে বুধ হলো পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, এবং এটি দেখতে ধূসর রঙের হয়ে থাকে। শুক্র তোমার পৃথিবীর কাছের গ্রহ, এটি সবচেয়ে উষ্ণতম গ্রহ, এবং পৃথিবী 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে, এটি নীল গ্রহ। এবং মঙ্গলে ফেরাস অক্সাইড বা লোহা বেশি থাকার কারণে এটিকে লাল গ্রহ বলা হয়। এবং বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ, এবং বৃহস্পতির মধ্যাকর্ষণও বেশি। শনি তোমার শনির -184°তে থাকে, আবর্তন তার 10 ঘন্টা। এবং ইউরেনাস সবচেয়ে শীতলতম গ্রহ, কারণ এর উষ্ণতা -216°। এটিকে সবুজ গ্রহ বলা হয়ে থাকে মিথেন গ্যাসের কারণে। এদিক থেকে প্লুটো, আগে আমরা প্লুটোকে নবম গ্রহ হিসেবে চিহ্নিত করেছি। এখন বিশেষ করে 2006 সালে 2006 সালে 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ হিসেবে আখ্যা দিয়েছে। এই মানে নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহেরা তা সরিয়ে দিতে পারে না। অর্থাৎ এই যে প্লুটোর নিজের একটা কক্ষপথ রয়েছে, এই কক্ষপথে যখন ঘুরতে থাকে তখন কোনো কিছু যদি এসে যায়, তখন সেগুলোকে কি করতে পারে না, সরিয়ে দিতে পারে না। সরিয়ে দিতে না পারার কারণে এই গ্রহকে বামন গ্রহ বলা হয়ে থাকে। যেরকম অন্যান্য গ্রহগুলো তাদের নিজেদের কক্ষপথে কোনো কিছু এসে গেলে সেগুলোকে সহজে সরিয়ে দিতে পারে, প্লুটো সেভাবে সরিয়ে দিতে পারে না। এই কারণে জ্যোতির্বিজ্ঞানীরা একে বামন গ্রহ বলে আখ্যা করেছে। চলো, গ্রহ আমরা জানলাম 8টি গ্রহ এবং একটি বামন গ্রহ সম্পর্কে। উপগ্রহ সম্পর্কে আমরা এখন একটু জানি। দেখো, গ্রহ এবং উপগ্রহের মধ্যে পার্থক্য এইটুকুই। গ্রহ কি করে? নক্ষত্রের চারিদিকে ঘোরে। গ্রহ নক্ষত্রের চারিদিকে ঘোরে। আর উপগ্রহ কি করে? এই গ্রহের চারিদিকে ঘোরে। এটুকুই পার্থক্য, এছাড়া পুরোটাই মিল রয়েছে। তোমার গ্রহ যেমন সূর্যের আলোয় আলোকিত হয় বা নক্ষত্রের আলোয় আলোকিত হয়, তেমনি উপগ্রহ নক্ষত্রের আলোতেই আলোকিত হয়ে থাকে। তাহলে আমরা উপগ্রহ দেখলাম। উপগ্রহের মধ্যে পৃথিবীর একটাই উপগ্রহ রয়েছে। পৃথিবীর একটাই উপগ্রহ, তার নাম হলো চাঁদ। চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। চাঁদ পৃথিবী থেকে 3,84,000 কিমি দূরত্বে রয়েছে। 3,84,000 কিমি দূরে রয়েছে, আর পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। এই কারণে চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর আয়তনের 1/4 চাঁদ। তো এই চাঁদে সূর্যের চারিদিকে ঘোরা, আচ্ছা, পৃথিবীর যেমন একটি উপগ্রহ রয়েছে, তেমনি মঙ্গল গ্রহেরও 2টা উপগ্রহ রয়েছে। মনে রাখবে, মঙ্গল গ্রহের 2টা উপগ্রহ রয়েছে, ডাইমোস এবং ফোবস। উপগ্রহগুলোর নাম হলো ডাইমোস এবং ফোবস। পৃথিবীর মতো পৃথিবীতে একটা উপগ্রহ রয়েছে, মঙ্গল গ্রহে 2টা উপগ্রহ রয়েছে, ডাইমোস ও ফোবস। এবং বৃহস্পতি এমন একটি গ্রহ, যেহেতু বড় গ্রহ, তার উপগ্রহ বেশি রয়েছে, তার উপগ্রহ 67টা উপগ্রহ রয়েছে। ওকে, এর মধ্যে একটু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ তোমার উপগ্রহ হলো গ্যানিমিড এবং ইউরোপা। গ্যানিমিড এবং ইউরোপা। ওকে, হ্যাঁ, শনির 53টি রয়েছে, মনে রাখতে হবে, শনির 53টি উপগ্রহ রয়েছে। আর ইউরেনাসের 27টি রয়েছে উপগ্রহ। নেপচুনের 13টি উপগ্রহ
রয়েছে। নেপচুনের 13টি উপগ্রহের মধ্যে ট্রাইটান একটি গুরুত্বপূর্ণ উপগ্রহ। বেশ। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী একমাত্র উপগ্রহ, তার নাম হলো চাঁদ। সন্ধ্যার আকাশে বা রাতের আকাশে চাঁদ, পূর্ণিমার চাঁদকে দেখতে অনেকটা এরকমই মনে হয়। তো চলো এখানে আমরা দেখি চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ আসলে কিভাবে হয়? এই যে সূর্য রয়েছে, সূর্য যেহেতু সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, চাঁদও পৃথিবীর চারিদিকে নিজের কক্ষপথে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে এক সময় সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয় এবং পৃথিবীর পরে যখন চাঁদ এসে যায় তখনই পৃথিবীর ছায়া চাঁদে এসে পৌঁছায়। এই ছায়া যখন চাঁদে এসে পৌঁছে যায় তখনই চন্দ্রগ্রহণ হয়ে যায়। ওকে, তাহলে চন্দ্রগ্রহণ কখন হয়? সূর্যের আলো যখন চাঁদে এসে পৌঁছায় না, পৃথিবীর ছায়া এসে পৌঁছায়, তখনই চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ হয়। অর্থাৎ এক কথায় ছায়ার খেলা হয়। তাহলে ছায়ার খেলা করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা পৃথিবীর যে ছায়াটা, যে অংশটা গাঢ় হয়ে তোমার চাঁদে পড়ে, এই গাঢ় মানে ছায়াটাকে বলা হচ্ছে প্রচ্ছায়া। ওকে, গাঢ় ছায়াটাকে প্রচ্ছায়া বলছে এবং হালকা ধূসর রঙের যে ছায়াটা পড়ছে তার পাশে তাকে বলা হচ্ছে উপচ্ছায়া। একদম সহজ। তাহলে দুটাই হলো ছায়া, অর্থাৎ সূর্যের আলো না পাওয়ার কারণে, পৃথিবীর বাধার কারণে সেখানে ছায়া পড়ে। যেটা গাঢ় কালো রঙের ছায়া পড়ে সেটাকে বলা হচ্ছে প্রচ্ছায়া, এবং যেটা ধূসর হালকা রঙের হয়ে থাকে তাকে বলা হচ্ছে উপচ্ছায়া। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এর মাঝে আরো দুটা বিষয় রয়েছে। একটা হলো চন্দ্রকোলা, সরি, হ্যাঁ, চন্দ্রকোলা এবং চান্দ্রমাস। দেখো, চন্দ্রকোলা, চন্দ্রকোলা কাকে বলা হচ্ছে? যে অমাবস্যা থেকে, আমরা জানি মাসকে সাধারণত দুটি পক্ষে ভাগ করা হয়েছে, একটা শুক্লপক্ষ এবং দুটো পক্ষে ভাগ করা হয়েছে, একটা শুক্লপক্ষ, একটা তোমার কৃষ্ণপক্ষ। যেমন যে 15 দিন অন্তর অন্তর করে ভাগ করা হয়েছে। অমাবস্যা থেকে পূর্ণিমা, অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে একেবারে অমাবস্যা পর্যন্ত। অমাবস্যা থেকে পূর্ণিমা এবং পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত। এই যে চাঁদের কি হচ্ছে, এখানে কম হয়ে গেছে আলো, এখানে বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তারপরে আবার কম হয়ে গেল, কম হলো, কম হয়ে একেবারে এই যে নাই, মানে থাকছে না আলো, দেখাই যাচ্ছে না। তো এই যে আলোর বাড়া কমা, চাঁদের আলোর বাড়া কমাকেই আসলে বলা হচ্ছে চন্দ্রকোলা। ওকে, আর একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত, এই একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলা হচ্ছে চান্দ্রমাস। তাহলে চাঁদের আলোর বাড়া কমাকে বলা হচ্ছে চন্দ্রকোলা, এবং একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমার সময়কে বলা হচ্ছে চান্দ্রমাস। খুবই সহজ বিষয় এটা। চলো, এরই মাঝে আমরা আকাশে যেমন হঠাৎ করে দেখতে পাই, হঠাৎ করে কি যেন একটা পড়ছে, আলোর ফুলকি এসে আবার ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে না। তো সেটাকে সাধারণত আমরা বলে থাকি উল্কা। সেটাকে আমরা বলে থাকি উল্কা। সেই উল্কা আসলে একটা মানে ধূলিকণা বলবো, কিংবা বস্তুপিণ্ড, ধূলিকণা গ্যাসীয়, গ্যাসের মিলিত একটি বস্তুপিণ্ড, যা তার কক্ষপথ থেকে ছিটকে এসে বায়ুমণ্ডলের ঘর্ষণে তোমার পুড়ে ছাই হয়ে যায়। যদি অনেক বড় হয়ে যায় তাহলে হয়তো পৃথিবীতে এসে আঘাত করে বা পৃথিবীতে এসে পড়ে। তো এই উল্কাগুলোর মধ্যে যে মানে উল্কাগুলোর পুঁছ লেজের মতো থাকে, হ্যাঁ, এই লেজের মতো যদি তৈরি করে তাহলে তাকে আমরা বলবো ধূমকেতু। অর্থাৎ ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্কটাকেই আমরা বলবো ধূমকেতু। ঝাঁটার মতো উজ্জ্বল যে জ্যোতিষ্ক, তাকেই আমরা বলছি
ধূমকেতু, ধূমকেতুগুলো সাধারণত ধুলা আর গ্যাসের মিশ্রিত রূপ। হুম। তো আর একসঙ্গে যদি অনেকগুলো উল্কা পড়তে থাকে সেগুলোকে আমরা সাধারণত বলে থাকি উল্কা বৃষ্টি। যেরকম বৃষ্টি পড়ে, তো উল্কা বৃষ্টি পড়ে থাকে। বেশ, চলো আমরা তাহলে একটু মহাকাশ গবেষণা সম্পর্কেও আলোচনা করি। আহ, এখানে একটু বলে রাখি, আহ, মহাকাশে যাওয়ার জন্য গবেষকরা বা বিজ্ঞানীরা যে কাপড়টা ব্যবহার করে থাকে বলা হচ্ছে স্পেস স্যুট। স্পেস স্যুট এবং মহাকাশ থেকে ফিরে আসার যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে স্পেস শাটল। স্পেস শাটল খুবই সহজ। এই মহাকাশে বা মহাশূন্যে গবেষণা করার জন্য, মহাকাশ গবেষণা করার গবেষণাকে বলা হচ্ছে আসলে জ্যোতির্বিজ্ঞান। মহাকাশ গবেষণাকে বলা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, অর্থাৎ গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ সম্পর্কে একটা গভীর জ্ঞান লাভ করার একটি ক্ষেত্র হলো জ্যোতির্বিজ্ঞান। তো ওই মহাকাশের সম্পর্কে গবেষণার ক্ষেত্রকে বলা হচ্ছে স্পেস সেন্টার বা মহাকাশ গবেষণা সেন্টার। যেরকমটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে নাসা, হ্যাঁ, ন্যাশনাল এরোনটিক্স স্পেস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তেমনি ভারতীয় একটি গবেষণা কেন্দ্র হলো ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। মানে ইসরোর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রিসার্চ অর্গানাইজেশন। ওকে। তো এই ধরনের সারা বিশ্বের দেশের নানা ধরনের স্পেস সেন্টার তৈরি করা হয়েছে। বর্তমানে যেরকম ইলন মাস্ক একটি তৈরি করেছে স্পেস স্পেস এক্স, এটিও বেশ খুব কম খরচে গবেষণা মহাকাশ গবেষণার একটা দিশা দেখিয়েছে। তো এই গবেষণার মধ্যে দিয়ে তো তৈরি করা হয়েছে একটি কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ, আমরা জানি উপগ্রহগুলো কি করে, গ্রহের চারিদিকে ঘুরে থাকে। গ্রহ কি করে, নক্ষত্রের চারিদিকে ঘুরে। আর উপগ্রহ কি করে, তোমার গ্রহের চারিদিকে ঘুরে। তাহলে আমরা দেখছি কৃত্রিম উপগ্রহ, এখানে কৃত্রিম বলতে বোঝানো হচ্ছে মানুষের তৈরি, আর্টিফিশিয়ালি তৈরি করা হয়ে থাকে যে গ্রহটা। এটা কি করবে কৃত্রিম উপগ্রহটা, কৃত্রিম উপগ্রহ গ্রহের চারিদিকে ঘুরতে থাকবে। এটার প্রয়োজন কি, এটার প্রয়োজন হলো আসলে তোমার আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্র পরিবহন কিংবা সমুদ্রের অবস্থা, প্রাকৃতিক দুর্যোগের এক কথায় আগাম সতর্কবার্তাগুলো দেওয়ার জন্যই সাধারণত কৃত্রিম উপগ্রহগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখন আমরা যে যোগাযোগগুলো করে থাকি কিংবা গুগল মিটে যে ক্লাস করেছি সেগুলো কিন্তু করে থাকি কৃত্রিম উপগ্রহের কারসাজিতে। তো চলো তাহলে কৃত্রিম উপগ্রহগুলো স্থাপন করতেও এই গবেষণার প্রয়োজন আছে। বিশেষত রকেটকে ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি স্পেস সেন্টার হিসেবে মহাকাশে ভাসমান অবস্থায় রয়েছে। ওকে, চলো নেক্সট আলোচনা করি তাহলে। আমরা চন্দ্রযান এক, চন্দ্রযান এক বা চন্দ্রয়ান এক, ওয়ান, এই চন্দ্রযান অভিযান ভারতের প্রথম একটি অভিযান চাঁদে। এই অভিযানের উদ্যোক্তা ছিল আমাদের দেশীয় সেই সংস্থা, একটু আগে বলেছি ইসরো। ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই চন্দ্র অভিযান মিশনটি কোনো মনুষ্য দ্বারা চালিত হয়নি, পুরোপুরি যন্ত্র দ্বারা চালিত হয়েছে। আর এই ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি আসলে আর্যভট্ট নাম। এটি একটি কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নানান ধরনের যোগাযোগ স্থাপন করা হয়ে থাকে, বিশেষ করে আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়ার জন্য। প্রাচীন ভারতীয় এক বিজ্ঞানী আর্যভট্ট, তার নামানুসারে তৈরি করা হয়েছে। বেশ, কিউরিওসিটি রোভার, কিউরিওসিটি রোভার এটা মঙ্গল গ্রহে গবেষণার জন্য ব্যবহার করা হয়েছে।
মঙ্গলের মাটিতে প্রাণের সন্ধান, জলের সন্ধানের জন্য এটাকে ব্যবহার করা পাঠানো হয়েছে 2012 সালে। 2012 সালে মঙ্গল গ্রহে নাসা তোমার এটাকে সেখানে মঙ্গল গ্রহে প্রেরণ করে। এটি একটা আসলে রোবট যান, মানে যন্ত্র চালিত একটি মানে যন্ত্র। নাসার বিজ্ঞানীরা এটি পাঠিয়ে সবচেয়ে বেশি সফলতা লাভ করেছে। আর এই রোবটটার ওজন প্রায় 1 টন। সবচেয়ে বেশি মহাকাশে নাসা এই মানে বেশি ওজনের যন্ত্র পাঠিয়ে সফলতা অর্জন করেছে এই কিউরিওসিটি রোভার দিয়ে। চলো আমরা নেক্সট যাই, ভ্যালেন্তিনা তেরেস্কোভা। ভ্যালেন্তিনা তেরেস্কোভা তিনি একজন রাশিয়ান মহাকাশচারী ছিলেন। 1937 সালে জন্মগ্রহণ করেছেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা, রাশিয়ান মহাকাশচারী। তিনি প্রথম এবং কনিষ্ঠ মহিলা মহাকাশচারী ছিলেন, যিনি পৃথিবীকে প্রায় 48 বার প্রদক্ষিণ করেছেন। তিনি 1963 সালে ভোস্টক 6 করে তিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন। অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোভা একজন রাশিয়ান মহাকাশচারী, প্রথম এবং কনিষ্ঠ মহাকাশচারী হিসেবে 48 বার পৃথিবীকে তিনি প্রদক্ষিণ করেছেন। এবং পরে ছবিতে দেখা যাচ্ছে কল্পনা চাওলা তিনি একজন মহাকাশচারী, সহজেই বলা যায় ভারতীয় বংশোদ্ভূত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি থাকতেন, সেখান থেকে নাসায় গবেষণা করা শুরু করেছেন। তো ভারতীয় বংশোদ্ভূত হয়ে তিনি প্রথম তোমার মহাকাশে যাত্রা করেছিলেন। 1988 খ্রিস্টাব্দে তিনি নাসাতে যোগ দেন এবং 1997 খ্রিস্টাব্দে তিনি মহাকাশে মহাকাশে যাত্রা করেন এবং তিনি প্রথম ভারতীয় মহিলা হিসাবে মহাকাশে যাত্রা করেছিলেন। কল্পনা চাওলা তিনি ভারতীয় প্রথম মহিলা মহাকাশে যাত্রা করেছিলেন। এবং সুনিতা উইলিয়ামস যুক্তরাষ্ট্রে একজন মহাকাশচারী। এই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, তার উল্লেখযোগ্য ভূমিকা হলো তিনি সবচেয়ে বেশি সময়, দীর্ঘ সময় মহাকাশে ছিলেন। মহিলা হিসাবে তিনি সবচেয়ে বেশি দিন বা দীর্ঘ সময় মহাকাশে ছিলেন 195 দিন। এটি সেখানে থেকে তিনি রেকর্ড করেছিলেন মহাকাশে। এছাড়াও তোমার চাঁদে অভিযান করেছিল নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স। আমরা জানি 1969 এর 16 জুলাই মার্কিন সেই কেনেডি স্পেস থেকে অ্যাপোলো 11তে করে মহাকাশচারীরা গিয়েছিল এবং ঈগল নামে যে একটি তোমার মহাকাশ যন্ত্র ছিল, সেই মহাকাশ যন্ত্রে নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন 20 জুলাই চাঁদের মাটি স্পর্শ করেছিল। অর্থাৎ তারা কি করেছিল, 1969-এর 16ই জুলাই তারা রওনা দিয়েছিল অ্যাপোলো 11-এ করে এবং 20 জুলাই তারা তোমার চাঁদের মাটি স্পর্শ করেছিল। তারা হলেন নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স। গুড। চলো তারপরে ছবিতে আমরা দেখছি লাইকা একটি
তোমার আসলে এটি কুকুরের নাম লাইকা। এক মিনিট। এটি রুশ মহাকাশ কুকুর, যা পৃথিবীর প্রথম জীব হিসেবে তাকে পাঠানো হয়েছে মহাকাশে। আহ, উৎক্ষেপণ যন্ত্রটির নাম হলো স্পুটনিক 2। স্পুটনিক 2 প্রথম জীব হিসেবে তাকে পাঠানো হয়েছে। এটি একটি কুকুরের নাম। এই কুকুরটির প্রকৃত নাম ছিল কুদরিয়া ভোকা। রাশিয়ান নাম কুদরিয়া ভোকা নামে এই লাইকা কুকুরকে স্পুটনিক 2 তে করে মহাকাশে প্রথম জীব হিসেবে পাঠানো হয়েছে। বেশ, এই হলো আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা। আমরা একটু আলোচনা করি, এই দুটি স্তম্ভকে মিলিয়ে দেখি। যে ধূমকেতু, দেখো ধূমকেতু কাকে বলছে? ধূমকেতু বলছে এখানে তোমার জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড হবে, কিংবা নক্ষত্রমণ্ডল, জ্যোতিষ্কদের তারাখোসা। আমরা কি বলবো? ল্যাজওয়ালা জ্যোতিষ্ক। গুড। তারা কাদের বলবো? তারা বলবো জ্যোতিষ লক্ষ কোটি তারার সমষ্টি না, সন্ধ্যা তারা আকাশে যারা গবেষণা করে তারাখোসা নয়, নক্ষত্রমণ্ডল। তারা বলবো হ্যাঁ লক্ষ লক্ষ তারার সমষ্টি। গুড। ছায়াপথ, ছায়াপথ কাকে বলছি? ছায়াপথ বলছি, সরি ভুল হয়েছে, এটা তারা বলতে এখানে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডকে বলা হচ্ছে, কারণ তারা নক্ষত্র একই, আলো এবং উত্তাপ রয়েছে। ইয়েস ইয়েস, ঠিক, জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। ছায়াপথ কাকে বলছে? ছায়াপথ জ্যোতিষ্কদের নিজের, হ্যাঁ নিজের পথ। ইয়েস, জ্যোতিষকে নিজের পথ। শুক্র, শুক্রকে আমরা জানি সন্ধ্যার সময় জ্বলজ্বল করে থাকে, তাকেই আমরা দেখতে পাই সহজে, বিশেষ করে শীতের পরিষ্কার আকাশে। হ্যাঁ, শুক্র হলো সন্ধ্যা তারা। বেশ, উল্কা এটা বুঝে গেছি, তারা খোসা। কক্ষপথ, জ্যোতিষ্কদের নিজেদের পথ। বেশ। কালপুরুষ, নক্ষত্রমণ্ডল। লাল গ্রহ, মঙ্গল। বেশ, জ্যোতির্বিজ্ঞানী, আকাশ নিয়ে যারা গবেষণা করে। ওকে, বেশ, ঠিক আছে। বেশ, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। কোনো কিছু যদি সংশয় থাকে তাহলে অবশ্যই পরের ক্লাসে জানাবে। ধন্যবাদ সবাইকে।